হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো ওয়েলকাম করছি সবাইকে হিসাব বিজ্ঞান ক্লাসে। সো আজকে আমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করব। আর আমরা প্রিভিয়াস ক্লাসে তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের বোর্ড কোয়েশ্চেন সলভ করছি, বাট আজকে আমরা ফার্স্ট পেপারের কিছু সলভ করব, যেই ক্লাসটি করলে তোমাদের হয়তো বোর্ড কোয়েশ্চেন স্পেশালি ফার্স্ট পেপারে কিভাবে আসে এটা একদম পুরোপুরি তোমরা ক্লিয়ারলি একটা আইডিয়া পাবে। এবং সে অনুসারে যদি তুমি আজকে থেকে প্রিপারেশনটা শুরু করো, এবং তোমার সবচেয়ে সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে তোমাকে অবভিয়াসলি বুঝতে হবে যে কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসে। এখন আমাদের স্টুডেন্টরা এটা অ্যাডমিশন বলো, এইচএসসি বলো, সব জায়গায় কেন খারাপ করে। অনেকে আছে দেখবে যে অনেক স্টুডেন্ট আছে, এরা প্রচুর পরিমাণ পড়াশোনা করে বাট আলটিমেটলি রেজাল্টটা পায় না। কেন পায় না? কোশ্চেনটা করছো কখনো? এটা না পাওয়ার মূল কারণ হচ্ছে তারা এইটুকুই বুঝতে পারে না যে অ্যাকচুয়ালি কোনটুকু আমার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোন কোন পয়েন্ট থেকে এমসিকিউ আসে। তুমি যদি 5 বছরের বোর্ড কোশ্চেন সলভ করো 5টা বিভাগের, তাহলে তুমি ইজিলি বুঝতে পারবা যে অ্যাকাউন্টিং কোশ্চেন কোন কোন জায়গা থেকে এমসিকিউটা আসে। ঠিক আছে, আর সিকিউর জন্য তো আলাদাভাবে তুমি প্র্যাকটিস করবেই, তাই না? তো আমরা আজকে কিন্তু গ্রুপে ক্লাসটি নিচ্ছি, তো আমরা প্রত্যেকে জয়েন করি দ্রুত এবং বন্ধু বান্ধবদের জানাই দেই, বিকজ আমরা আজকে কিন্তু গ্রুপে ক্লাসটি নিচ্ছি। ঠিক আছে, সো পেজে হবে না, এখন থেকে ক্লাসগুলো তোমাদের গ্রুপেই হবে। তো আমরা প্রত্যেকে জানাই, এবং যারা যারা জয়েন করলাম সবাইকে ওয়েলকাম। আমরা প্রত্যেকেই ওকে, কতজন জয়েন করছি আশা করি সবাই ভালো আছি। সো অনেকে অনু জয়েন করছো, বাকি যারা আছে অনেকে অনু সবাই একটু মেনশন দিয়ে দাও, কারণ পেজ থেকে হচ্ছে না তো অনেকে জানে না হয়তো। তো সবাইকে ক্লাসে নিয়ে আসো দ্রুত। ওকে, আর আজকের ক্লাসটি অনেক 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 বেশি স্পেশাল। ঠিক আছে, সো কোশ্চেনগুলো যখন সলভ করো তখন বুঝতে পারবা, এবং অবভিয়াসলি এটা তোমার জন্য মাস্ট ফরজ বলা চলে যে বোর্ড কোশ্চেন সলভ করাটা। তো আমরা এটা করানোর একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আমরা লাস্ট যে 2টা ক্লাস নিয়েছিলাম, তোমাদের লাস্ট ক্লাসটা আমাদের টপিকের উপরে ছিল, বাট এর আগে যে ক্লাসগুলো হয়েছে, হ্যাঁ, স্পেশালি ওই 2টা ক্লাস আমরা সেকেন্ড পেপারের বোর্ড কোশ্চেন সলভ করছি। এবং সেখানে আমি শুধু বোর্ড কোশ্চেন সলভ করেছি ব্যাপারটা এমন না, প্রত্যেকটা কোশ্চেনের সাথে যেই পয়েন্ট বলা চলে কে পয়েন্ট, ঠিক আছে, যেখান থেকে মাস্ট কোশ্চেন আসবেই ওই পয়েন্টগুলো তোমাদেরকে একদম ক্লিয়ার করে দিছি। ওকে, সো অনেকেই জয়েন করছে, নতুন দেখতেছি, সালাম দিয়েছো ভাইয়া, ওয়ালাইকুম সালাম। সো সবাই একটু তোমাদের ফ্রেন্ডদেরকে নিয়ে আসো ক্লাসে, একসাথে ক্লাস করি। আর স্পেশালি গ্রুপেই হবে এখন থেকে ক্লাস, তো এই জন্য আমরা অবশ্যই সবাইকে জানাবো এই ব্যাপারে যে আমরা গ্রুপে এখন থেকে ক্লাস নেব। হ্যাঁ, তো আমরা এমনিতে অনেকে জানি না আজকে ক্লাস, তো সবাই নিয়ে আসি। স্পেশালি আমি একটু এভরিওয়ান মেনশন দিয়ে দিচ্ছি এবং কয়েকটা গ্রুপে শেয়ার করে দিচ্ছি যেখানে আমাদের প্রয়োজন। ঠিক আছে, তো তোমরাও একটু মেনশন শেয়ার 2টা করে দাও, আর তোমরা বলো তোমাদের কী অবস্থা, কেমন চলছে পড়াশোনা। ঠিক আছে, আর ওভারঅল হিসাব বিজ্ঞানটা কেমন চলছে, কোথাও প্রবলেম আছে কিনা। দেখো, অ্যাডমিশন অলরেডি আমরা 3-4টা ব্যাচ কমপ্লিট করছি, যাদের অলরেডি অ্যাডমিশন শেষ হয়ে গেছে। এবং তোমরা জানো আমরা আমাদের ব্যাচ থেকে প্রচুর স্টুডেন্ট চান্স পেয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আছে। তো আমরা আমাদের বেস্টটা দিয়ে অলওয়েজ ট্রাই করতেছি, এবং তোমাদেরকে হিসাব বিজ্ঞানটা আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি, তুমি যদি রেগুলার ক্লাস করো হিসাব বিজ্ঞানের কনসেপ্টটা ক্লিয়ার তো করবোই, ইভেন যেই কোশ্চেনগুলো একদম মাস্ট ইম্পর্টেন্ট যেখান থেকে কোশ্চেন আসবে ওইগুলোই পড়াবো। তোমরা অনেকে জানো এবং অনেকে জানো না, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের যেই ক্লাস বা আমাদের ম্যারাথন ক্লাস স্পেশালি সেই সময় এক ক্লাস থেকেই, এবং যে এক্সামগুলো হয়েছে সেখান থেকে আমাদের 20টার মধ্যে 19টা কোশ্চেন ছিল, কমন ছিল। ঠিক আছে, ডিরেক্টলি ইনডিরেক্টলি, আর ডিরেক্টলি তো অনেকগুলো ছিল, জিএসটি তো সেম। তার মানে আমরা কিন্তু লাস্ট আমি স্পেশালি তোমার 2 বছর 2টা অ্যাডমিশন ব্যাচ আমার অলরেডি আমি পড়াইছি, আর যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পড়তেছে এটা, এবং তোমরা থার্ড ব্যাচ হবে, বাট এইচএসসি তার আগে থেকে পড়াইতেছি। তো এতদিনের অভিজ্ঞতার আলোকে আমি কিন্তু এইটুকু বুঝতে পারি অ্যাটলিস্ট যে কোন পয়েন্টগুলো ইম্পর্টেন্ট আর কোনটুকু পড়লে তুমি এইচএসসিতে অ্যাডমিশন 2 জায়গায় ভালো করতে পারবা। ঠিক আছে, একটু বেশি কথা বললাম কারণ গ্রুপ, এই জন্য একটু সময় নিলাম। তো তোমরা একটু বেশি বেশি রেসপন্স করবা, জানো যে আমি ক্লাসে রেসপন্স না পেলে আমার তেমন একটা আগ্রহ জন্মায় না ক্লাস কন্টিনিউ করার জন্য। ঠিক আছে, তো ঝুমু আমাদের সাথে জয়েন করছো, আর অনেকেই জয়েন করছো, সবাইকে ওয়েলকাম। তাহলে আমরা শুরু করি আজকের ক্লাস। ওকে,
ওকে, সো দেখো এখানে টপিকগুলো দেওয়া আছে, আমি একটা সাজেশন ভিডিও করে তোমাদেরকে ডিটেলস অ্যানালাইসিস করে দেখাবো যে কোন কোন জায়গা থেকে কোনটায় পড়লে তোমাদের জন্য একদম 100% ইউজফুল হবে। ওকে, তো আমরা মুনাফার হার টাস্কে শেখাবো না, এটা তোমাদেরকে আরেকটা ক্লাসে শেখাবো, এবং যদি চাও শেখাতে পারি, বাট আমরা যেদিন স্টুডেন্টের সংখ্যা সবচেয়ে বেশি থাকবো ওই দিন হচ্ছে তোমাদেরকে এটা শেখাবো। ওকে, আমাদের সাফিহা জয়েন করছে, মোসাম্মদ সাফিহা। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কি, তোমার কি অবস্থা? আর আমি আরেকটা গ্রুপে একটু শেয়ার করে দিচ্ছি ভাইয়ারা, জাস্ট একটু ওয়েট করো, তারপর আমরা শুরু করবো। হ্যাঁ, আমাদের কাঙ্ক্ষিত তোমরা তোমাদের মতামতগুলো জানাতে পারো এই ফাঁকে। হ্যাঁ, ওকে, ডান, আমাদের সবগুলো ডান। এবার আমরা শুরু করতে পারি আমাদের কাঙ্ক্ষিত আজকের ক্লাসটি, কি বলেন সবাই? ওকে, সো অনেকে জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। সো স্যার সিকিউ সলভ করাবেন না? মিমি ইসলাম, সিকিউ এমসিকিউ দুইটাই সলভ করাবো, কোনো প্রবলেম নাই, বাট হচ্ছে আজকে হচ্ছে এমসিকিউ সলভ করাবো। এবং প্রথম দুইটা ক্লাসে আমরা কি করছিলাম, যে তোমাদের সেকেন্ড পেপারের কনসেপ্টগুলো ধরাই দিয়েছি, যে স্পেশালি কোথা থেকে কোশ্চেন হয়, কিভাবে হয় এটা। এবং আজকে আমরা যেটা করতে যাচ্ছি, ফার্স্ট পেপার এটা প্র্যাকটিস করবো। হ্যাঁ, তো শুরু করি, সবাই একটু চেষ্টা করতে থাকো, দেখি কতটুকু পারো। তো দেখো শুরুর কোশ্চেনটায় আমাদের হামিদ হোসেন জয়েন করছে, যে একদম রেগুলারলি অ্যাক্টিভ স্টুডেন্ট, হামিদের মতো হতে হবে সবাইকে। হ্যাঁ, রেগুলারলি নিজে নিজে চাইতে হবে। দেখো হিসাবের স্থায়ী ধাপ কোনটি, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দুইটা জায়গা, জাস্ট হিসাব বিজ্ঞানের প্রাথমিক বই, আরেকটা জায়গা হচ্ছে হিসাব বিজ্ঞানের স্থায়ী বই বা পাকা বই। সো এখানে বিকল্প নামগুলো তোমাকে মনে রাখতে হবে, স্থায়ী বই, পাকা বই, মূল বই, প্রধান বই হচ্ছে খতিয়ান, রাইট? তো হিসাব বিজ্ঞানের মূল বই, প্রধান বই বা স্থায়ী বই হচ্ছে কি, খতিয়ান। বলো তো, হিসাব বিজ্ঞানের প্রধান বই, মূল বই, পাকা বা হচ্ছে হিসাব বইয়ের রাজা বলা হয় কাকে? খতিয়ানকে, আমরা প্রত্যেকে জানি। এবং প্রাথমিক বইটা হচ্ছে ভাইয়া কি বলতো, প্রাথমিক বইটা হচ্ছে জাবেদা। খুবই খুবই বেসিক থেকে একটা কোশ্চেন, বাট খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে দেখবো যে তোমাদের কোশ্চেন আসতেছে। ঠিক আছে, তো এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট। সো আমরা প্রত্যেকে এইটুকু ক্লিয়ার কিনা? আমরা দুইটা পয়েন্ট এখানে মনে রাখবো, নোট ডাউন করো দ্রুত, যে হিসাব বিজ্ঞানের প্রধান, পাকা, স্থায়ী বই হচ্ছে খতিয়ান, এবং প্রাথমিক বই বা হিসাব বিজ্ঞানের একদম প্রাইমারি লেভেলের বুক বলা চলে কাকে বলতো? জাবেদাকে। সো এই দুইটা পয়েন্ট একটু মাথায় রাখো, এই দুইটা পয়েন্ট তোমাদের জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো থ্যাংক ইউ সো মাচ যারা যারা আনসার করতেছে। হামিদ করছি, জেমি করছি, মিমি ইসলাম করছি, সুমাইয়া খান বলছে লেট হয়ে গেল ভাইয়া, লেট হয়ে গেছে, বাট নেক্সট ক্লাসে চাইবা না যে লেট হয়। দেখো মানুষ হচ্ছে অভ্যাসের দাস, বা অভ্যাসটাই হচ্ছে দেখবা যে মানুষকে সবচেয়ে বেশি ইফেক্ট ফেলে। যেমন তোমার যে অভ্যাসটা হয়ে যাবে, এটা সব সময় হয়ে যাবে। তুমি যদি এখন লেট করে আসো, দেখবা যে প্রতিদিনই কি লেট হচ্ছে, তা আলটিমেটলি আমাদের এটা করা যাবে না। ঠিক আছে, ফাতিহা বুশরা আমাদের সাথে জয়েন করছে, মেনশন দিছো, থ্যাংক ইউ সো মাচ। আমরা এই দুইটা কনসেপ্ট ক্লিয়ার, আস্তে আস্তে শিখি, বাট যতটুকু শিখবো ততটুকু যাতে একদম ভালো করে সুন্দর করে কনসেপ্টগুলো মাথায় নিতে পারি, সেটা তোমাদের মাথায় রাখা লাগবে। ঠিক আছে, আমরা প্রত্যেকেই চাই যে হিসাব বিজ্ঞানে অ্যাটলিস্ট আমাদের যাতে 90 আপ মার্ক থাকে। ওকে, তো আমরা এভাবেই পড়াবো, তোমাদের জাস্ট হচ্ছে রেসপন্সটা লাগবে। তো প্রথমটা প্রত্যেকে ক্লিয়ার তো? ওকে, সো ক্লিয়ার হলে আমরা চলে যাব পরের কোশ্চেনটায়। দেখো আমি উদ্দীপক পড়াবো এবং উদ্দীপক থেকে কোশ্চেন আনসার করার ট্রাই করব। তো তোমরা দেখো হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে, হিসাব বিজ্ঞানে স্পেশালি হিসাব বিজ্ঞানে দেখবা গিয়ে তোমরা যে অনুচ্ছেদ থাকে, এবং কিছু কিছু কোশ্চেনে তোমরা আরও একটা ব্যাপার লক্ষ্য করতে পারো, সেটা হচ্ছে যে হিসাব বিজ্ঞান মাল্টিপল কোশ্চেনগুলো থাকে। তার মানে এই কোশ্চেনগুলো কিন্তু অনেক ইজি হয়। যেমন মনে করো আমরা একটু দেখি, তোমাদের দেখাই, সেটা হচ্ছে দেখো এই কোশ্চেনটা যদি একটু বড় হয় তুমি কি করবা, জাস্ট শেষেরটুকু পড়বা। তো কি বলছে, সমাপনী মজুত পণ্যের মূল্য বাবদ কত টাকা আর্থিক বিবরণীতে অন্তর্ভুক্ত করতে হবে রক্ষণশীলতার নীতি অনুসারে। কি নীতি অনুসারে ভাইয়া? এটা খুবই ইম্পর্টেন্ট, হয়তো তোমার এই নীতিমালা থেকে কোশ্চেন দিবে, তা না হলে দেখবা যে ম্যাথ থেকে। তার মানে রক্ষণশীলতার নীতি অনুসারে আমরা জানি সমাপনী মজুত পণ্যের বাজার মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে, অর্থাৎ বাজার মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে যেটা কম সেটাকে অবভিয়াসলি আমরা আর্থিক অবস্থার বিবরণীতে দেখাই, তাই না? তো বলো ভাইয়া পুরা, তাহলে আমার কোনটা কারেক্ট হবে বলো তো, কোনটা কারেক্ট হবে? তো দেখো এখানে আছে যে তারিখে সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয় 40,000 টাকা এবং বাজার মূল্য ছিল 50,000 টাকা। সো এখানে দুইটা মূল্যের মধ্যে কম কোনটা? ক্রয় মূল্যটা কম। তা আমরা জানি রক্ষণশীলতা নীতি অনুসারে যেই মূল্যটা কম সেটাকে অবভিয়াসলি আমরা আর্থিক অবস্থার বিবরণীতে অন্তর্ভুক্ত করি। একটা বিষয় খেয়াল করো, সেটা হচ্ছে তোমরা 9-10 থেকে হিসাব বিজ্ঞান আর্থিক অবস্থার বিবরণী করতেছো না? তো 9-10-এ দেখো তোমরা কিন্তু প্রত্যেকটা আর্থিক অবস্থার বিবরণীতে
বা তোমাদের আয় বিবরণীতে তোমার কি লাগতেছে, সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা লাগতেছে, তাই না? তো সেখানে দুইটা মূল্য দেওয়া থাকলে কোনটাকে তোমরা মূল্যায়ন করো? অবভিয়াসলি ক্রয় মূল্য বাজার মূল্য যেটা কম সেটাকে। তার মানে কোশ্চেনটা অনেক বড়, বাট আনসার করতে সময় লাগবে তোমার কি খুবই কম। ঠিক আছে, তো বুঝতে পারছি তো? দুইও হচ্ছে ক নাম্বারটা তাহলে কারেক্ট আনসার, রাইট? বুঝতে পারছো? নাম্বার 1, এখান থেকে কোশ্চেন আসতে পারে যে সমাপনী মজুত পণ্যের বাজার মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে যেটা কম সেটাকে বিবেচনা করা হয় কোন মূল্য অনুসারে? এটা হবে কি রক্ষণশীলতা নীতি অনুসারে। এবং যদি তোমাকে টাকা দেখাইতে বলে তাহলে যেটা কম সেটাকে দেখাই দিবা। এখন এই রক্ষণশীলতা নীতি কি করে জানো ভাইয়া? এটা হচ্ছে তোমার সবসময় কমটাকে পছন্দ করে। যেমন সে আয়কে বা সম্পদকে না দেখিয়ে তিনি খরচকে লিপিবদ্ধ করবেন, কারণ সে সবসময় কমটাকে পছন্দ করে। আর এটা হচ্ছে রক্ষণশীলতা নীতির মূল কাহিনী। বুঝতে পারছো? ওকে, তারপর আমরা চলে যাব পরের কোশ্চেনটায়। সেটা হচ্ছে দেখো এই কোশ্চেনটা যে সমাপনী মজুত পণ্যের মূল্যায়ন কোন নীতি অনুসরণ করা হয়েছে। এই সেম কোশ্চেন যে এবার বলছে যে সমাপনী মজুত পণ্যের মূল্যায়ন কোন নীতি অনুসরণ করা হয়েছে। তো দেখো খুবই সিম্পল একটা কোশ্চেন, সেটা হচ্ছে আমরা একটু আগে পড়লাম যে রক্ষণশীলতা নীতি অনুসারে সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেটা কম সেটাকে বিবেচনা করা হয়। তার মানে এটা কোন নীতি অনুসারে? রক্ষণশীলতা নীতি অনুসারে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনগুলো তোমাদের এইচএসসির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুবই জোর দিয়ে পড়বা। ওকে, সো এখন যেই পিরিয়ডটা আছে এইচএসসিতে আসো, তো এখন একটু ম্যাথ প্র্যাকটিস করা লাগতেছে বেশি বেশি। বাট মনে করো এখন যে সময়টা তুমি চাইলেই যদি কনসিস্টেন্টলি 4 ঘন্টা 5 ঘন্টা পড়াশোনা করে দেখবে পড়াশোনা অনেক বেশি ইমপ্রুভ করতে পারতেছো। ঠিক আছে, বাট পড়াশোনাটা যদি গুছানো না হয় না তাহলে হবে না। আমি শুরুতে আজকে কিছু কথা বলছি, সেটা হচ্ছে তুমি যদি 17 ঘন্টা করে পড়ো, 18 ঘন্টা করে পড়ো, বাট যদি বুঝতে না পারো যে কোনটা আমার পড়া দরকার, তাহলে ভাই লাভ নাই কা। বাট তুমি পড়ার মতো যদি হচ্ছে 4 ঘন্টা করে পড়ো বা 5 ঘন্টা পড়ো কনসিস্টেন্টলি, এবং এইটুকু বুঝে পড়ো যে কোনগুলো আমার পড়তে হবে, কোথা থেকে কোশ্চেন আসে, তাহলে দেখবে তুমি সাকসেস। ঠিক আছে, সেই বিষয়গুলো ইম্পর্টেন্ট, এই জন্য আমরা অ্যানালাইসিসগুলো করতেছি। ওকে, তো আমরা যেটা বলছিলাম যে তোমরা একটু বেশি বেশি রেসপন্স করবে। হ্যাঁ, তোমাদের রেসপন্সটা ইম্পর্টেন্ট বেশি। তার মানে তিনি হচ্ছে ঘ নাম্বার। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া পুরা, যারা যারা কারেক্ট আনসার দিতে পারছি। এখানে যারা আছে সবাই চেষ্টা করবে, অ্যাটলিস্ট সবাই চেষ্টা করবে কি জানো, আনসার করার, ভুল হোক বাট আনসার করার ট্রাই করবা। ওকে ওকে, সো তাহলে চলে যাবো আমরা আরেকটা কোশ্চেনে। ব্যবসা সংগঠনের নিট লাভ কি নির্দেশ করে? তো আমরা এই কোশ্চেনটা খুবই সহজ একটা কোশ্চেন। আমরা জানি যে এই যে নিট লাভ অথবা নিট মুনাফা অথবা বলতে পারো প্রফিট অথবা নিট আয়, এই নিট মুনাফাটা হচ্ছে তোমার মেনলি কি নির্দেশ করে এটা আসছে। তো আমরা জানি যে আর্থিক অবস্থার বিবরণীতে নিট মুনাফা দেখানো হয় কোথায় বলো তো? দায় পাশে। কিন্তু কিসের সাথে? মূলধনের সাথে আমরা কি করি? নিট মুনাফাটা যোগ করি না? এই মূলধনের সাথে আমরা কি করি বলো তো? মূলধনের সাথে গিয়া এই নিট মুনাফাটা যোগ করে দিই না ভাইয়া পুরা? এটা যোগ করে দিই না, তাই না? তাহলে এটা যোগ করে দিই কোথায় বলো তো? এটা হচ্ছে মূলধনের সাথে যোগ করি। এখন এখানে কিন্তু দেওয়া নাই যে মূলধন, ঠিক আছে, মূলধনের সাথে যোগ হবে, এটা দেওয়া নাই কা, বা মূলধনের সাথে ইনক্লুড হবে, বাট এখানে দেওয়া আছে অভ্যন্তরীণ দায়। আমরা জানি এই নিট মুনাফাটা হচ্ছে একটা অভ্যন্তরীণ আয়, ঠিক আছে, বাট এখানে যেহেতু দেওয়া নেই অভ্যন্তরীণ আয়, তো এটাকে আমরা দেখাই কোথায়? আর্থিক অবস্থার দায় পাশে। কিসের পাশে? দায় পাশে, মূলধনের সাথে যোগ করি। তার মানে এটা হচ্ছে একটা অভ্যন্তরীণ দায়। এটাকে বলা চলে ওয়ান কাইন্ড অফ অভ্যন্তরীণ বা ইন্টারনাল লায়াবিলিটিস। বুঝতে পারছো? তার মানে 4 হচ্ছে আমাদের অভ্যন্তরীণ দায়। এটা হচ্ছে কারেক্ট আনসার। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি? দায়টা হচ্ছে ক্লিয়ারলি আমার কারেক্ট আনসার, অভ্যন্তরীণ দায়। এবং তোমরা জানো এই নিট মুনাফাকে কি করা হয়? সঞ্চিত হিসাবে স্থানান্তর করা হয়। নিট মুনাফাকে সঞ্চিত হিসাবে স্থানান্তর করা হয়, এটা প্রতিষ্ঠানের মধ্যে কিন্তু সংগঠিত হয়। ফর দিস রিজন এটা হচ্ছে ইন্টারনাল দায়, ইন্টারনাল লায়াবিলিটিস। বুঝতে পারছো সবাই? ওকে, সো এই কোশ্চেনগুলো, এই পয়েন্টগুলো একটু ফোকাস করবো, তাহলেই তোমাদের ইনশাল্লাহ বেসিক ক্লিয়ার হয়ে যাবে। পরে দেখো ব্যাংক সমন্বয় বিবরণীর মূল উদ্দেশ্য কি? খুবই বেসিক একটা কোশ্চেন, এই কোশ্চেনটা সবাই পারবে, কারণ ব্যাংক সমন্বয় বিবরণীর টপিকটা আমরা কি করছি, একদম সুন্দর করে কমপ্লিট করছি, তাই না? তো দেখো ব্যাংক সমন্বয় বিবরণী কি কাজ করে? ব্যাংক সমন্বয় বিবরণী হচ্ছে ভাইয়া পুরা তোমার কি করবে বলো তো? এটা হচ্ছে তোমার যদি হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীতে দুইটা বই থাকে, একটা ব্যাংক বই, এটার আরেকটা নাম হচ্ছে পাস বই। এই ব্যাংক বই, পাস বই অথবা নগদান বই, এই দুইটা বইয়ের মধ্যে যে একটা গড়মিল হয়, এই গড়মিলটা চিহ্নিত করে মিলকরণ করাই হচ্ছে কি বলতো? মিলকরণ করাই হচ্ছে আমার ব্যাংক সমন্বয় বিবরণী, রাইট? ক্লিয়ারলি বুঝতে পারছো? তার মানে এটা অনেকে ভুল করে ফেলে অনেক সময়। কি ভুল করি? যে ব্যাংক সমন্বয় বিবরণী হচ্ছে মূলত হিসাবের কি করা? দুইটা পক্ষ চিহ্নিত করা,
কিন্তু এক্স্যাক্টলি এটা হবে না যে দুইটা বইয়ের আমার গরমিল চিহ্নিত করা না, এটা হচ্ছে গরমিলটা চিহ্নিত করে তুমি কি করবা, গরমিল চিহ্নিত করে তোমার হচ্ছে মিল করতে হবে, আর এটা হচ্ছে ব্যাংক সমানের বিবরণীর মূল কাহিনী। বুঝতে পারছো? ওকে, তাহলে এটা হচ্ছে আমার ব্যাংক উদ্বৃত্ত জানা, অর্থাৎ ব্যাংক ব্যালেন্সটা জানা, অ্যাকচুয়াল ব্যাংক ব্যালেন্স কত টাকা। সবাই বুঝতে পারছি তো? ওকে, সো সবাই বুঝতে পারলে আমরা চলে যাবো আরেকটা কোশ্চেনে, যে হিসাব বিজ্ঞানটা কি। এবার আমরা যেই কোশ্চেনটা আসছি সেটা হচ্ছে একদম বেসিক, সেটা কি বলতো, যে হিসাব বিজ্ঞানটাই কি। এবার আমরা শিখবো যে অ্যাকচুয়ালি অ্যাকাউন্টিং জিনিসটা কি। আমরা প্রত্যেকে জানি যে অ্যাকাউন্টিং হচ্ছে এমন একটা প্রসেস যেখানে আমরা প্রথমে কি করি বলতো, লেনদেনগুলো চিহ্নিত করি। ফার্স্ট কাজ আমার 1 নম্বরে লেনদেন চিহ্নিত করা, তারপর ওই লেনদেন চিহ্নিত করে এটাকে আমরা কি করি, লিপিবদ্ধ করি, মানে রেকর্ড করি কোথায়, যাবে দেয়। তারপর 3 নম্বর কাজ হচ্ছে হিসাবের তথ্য সরবরাহ করা, অর্থাৎ আমার মূল উদ্দেশ্য হচ্ছে হিসাব বিজ্ঞানের, সেটা হচ্ছে যে তথ্য সরবরাহ করা কাদেরকে, বাহ্যিক ব্যবহারকারী, অর্থাৎ ব্যবসায়ের যারা পাওনাদার আছে বা তৃতীয় পক্ষ আছে তাদেরকে আমরা একটা এক্সাক্ট ইনফরমেশন প্রোভাইড করি যে তা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ করা যাবে কিনা এবং ব্যবসা প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা কেমন, এটার জন্য। তার মানে ওভারঅল আমরা বলতে পারি যে হিসাব বিজ্ঞান হচ্ছে একটা তথ্য ব্যবস্থা। নাম্বার 1, ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। এই যে ব্যবস্থাপকীয় বা পাওনাদার ব্যবসার তৃতীয় পক্ষ যারা আছে তারা কি একটা সিদ্ধান্ত নিতে পারে এবং এটা পূরণে সহায়তা করে। এবং লাস্ট অবস্থা যেটা আর্থিক অবস্থা পরিমাপ করে, রাইট। আমরা হিসাব বিজ্ঞানের আর্থিক অবস্থা পরিমাপ করে কিসের মাধ্যমে বলতে, আর্থিক অবস্থার বিভিন্ন মাধ্যমে। এখানে আমরা মূলধন, তারপরে হচ্ছে বলতে কি সম্পদ, তারপরে হচ্ছে দায়, এই 3টা এলিমেন্ট জানতে পারি। তো এই 3টা এলিমেন্ট জানতে পারলে আমরা বুঝতে পারবো যে ব্যবসায়ের ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা কেমন। ওকে ওকে, তাহলে এটা কি হবে বলো তো, 3টা এলিমেন্টসে আমার রাইট। নাম্বার 1 এটা হচ্ছে মূল উদ্দেশ্য, যে তথ্য ব্যবস্থা, একটি তথ্য ব্যবস্থা। নাম্বার 2 ব্যবস্থাপকের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। নাম্বার 3 আর্থিক অবস্থা পরিমাপ করে। তার মানে 3টাই হচ্ছে কি ভাইয়া পুরা তোমার হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। অপূর্ব সানাল অর্প জয়েন করছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ও পেজ থেকে করছো, ওকে। তারপরে আসো আমরা এবার দেখব FASB, তার মানে FASB এর মানে কি, একদম যেই ফুল মিনিংগুলো আছে কিছু ইম্পর্টেন্ট আমি দিয়ে দিব, এগুলো একটু মনে রাখবে। হ্যাঁ, তো FASB হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, ঠিক আছে। তো ক নাম্বারটা আমরা দেখেছি কারেক্ট, যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, বাট এটা একটু খেয়াল রাখবা স্পেলিংটা কিন্তু সেম থাকে অলমোস্ট, ঠিক আছে, অলমোস্ট সেম থাকে, তার মানে আমরা ভুল করার পসিবিলিটি বেশি থাকে। তো তোমরা এখানে কিছু ইম্পর্টেন্ট যেটা আছে, যেমন IFRS, BFRS, তারপর হচ্ছে গ্যাপ, স্পেশালি গ্যাপটা, তারপরে হচ্ছে গ্যাস, এটা আছে, এটা একটু মনে রাখবা। তারপরে মনে করে রাখতে পারো যেমন ICAB, এই যে পয়েন্টগুলা, ICMAB, এই যে ইম্পর্টেন্ট, এইগুলো একটু মনে রাখবা, তাহলে হবে এখান থেকে তোমাদের কোশ্চেন আসার পসিবিলিটি অনেক বেশি। বুঝতে পারছো সবাই? আমি কি বুঝাতে পারছি সবাইকে বলো তো? ভাই এনজয় করতে হবে, পড়াশোনাটাকে অনেক বেশি এনজয় করতে হবে। আর স্পেশালি অ্যাকাউন্টিংটা দেখবা যে আমি সবচেয়ে সহজ ভাষা অ্যাকাউন্টিং পড়াই। তোমাদের বড় ভাই আপুর যারা আমার ক্লাস করছে অলরেডি অ্যাডমিশনের, তারা দিয়ে ফেলছে, তাদেরকে জিজ্ঞেস করো যে রাকিব ভাইয়ের ক্লাস কেমন, ঠিক আছে। সবচেয়ে ইজিভাবে আমি সবসময় প্রেজেন্ট করি অ্যাকাউন্টিংটা। এবং তোমরা স্পেশালি এইটুকু বুঝতে পারবা কয়েকদিন পরে যে এখনও আমি যত ম্যাথ করি কখনো ক্যালকুলেটর কিন্তু ইউজ করি না, এটা স্বাভাবিক একটা ব্যাপার। বাট অ্যাডমিশনে এই বড় বড় সংখ্যা যখন তোমার ক্যালকুলেটর ছাড়াও মানে ইউজ করা যেত ঢাকা বিশ্ববিদ্যালয় 2016 সেশনের আগে, তখনও যে টাইপের বড় বড় ম্যাথ আসছে দেখবো ওইগুলো আমি ক্যালকুলেটর ছাড়া সলভ করতে পারতেছি। এবং তোমাদেরকে আমি ওভাবেই শেখাবো যে কীভাবে 2 সেকেন্ডে 1 সেকেন্ডে কী করা যায়, বড় বড় ম্যাথ ক্যালকুলেটর ছাড়া সলভ করা যায়, সেগুলো শেখাবো, ঠিক আছে। তো চেষ্টা করো তোমরা বেস্টটা দিয়ে, এবং আমি তোমাদের পাশে আসি। যদি হচ্ছে বেশি বেশি রেসপন্স পাই দেখবে শেষ সময় আমরা যেটা তোমরা অনেকে আমার কাছে সবসময় বলো যে ভাইয়া সেটা হচ্ছে কি আর্থিক অবস্থার বিবরণী ক্লাস দেন, যেমন যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী অথবা এক মালিকানা ব্যবসায় যে আর্থিক বিবরণী। সো ওখানে আমি অনেকগুলো ক্লাস দিব। আর যেমন স্পেশালি তোমাদের MCQতে 2টা পার্ট অ্যাটলিস্ট 8-16 মার্ক থাকবে। পাশাপাশি আর কি থাকবে জানো, কি থাকবে বলো তো, 2টা করে 4টা CQ মাস্ট ফরজ দেওয়াই লাগবে, তাই না। সো এইগুলো একদম কনসেপ্টটা A to Z ক্লিয়ার করে দিব। অ্যাকাউন্টিংটা আমরা শিখবো সবচেয়ে সহজ ভাষায়, সবচেয়ে
সবচেয়ে সহজ ভাষায়, ঠিক আছে, এবং শর্টকাট টেকনিকে তোমার কাছে মনে হবে যে অ্যাকাউন্টিংটা সবচেয়ে বেশি সহজ। ইভেন দেখছো এই বছর জিএসটিতে তোমাদের বড় ভাইয়া পুরো প্রত্যেকে অ্যাকাউন্টিংয়ে কিন্তু সবচেয়ে বেশি মার্ক পাইছে। ওকে, সো তুমি যদি ভয় পাও আর যদি মনে করো অনেক সিরিয়াসলি ভেবে অনেক বড় বড় করে প্যাঁচিয়ে তারপরে বোঝার চেষ্টা করো, আলটিমেটলি লাভ নাই। ভাই সব কিছু শিখতে হবে শর্টকাট টেকনিকে। পরীক্ষার হলে গিয়ে তুমি তো অনেক বেশি সময় পাবে না একটা এমসিকিউর জন্য, সর্বোচ্চ 50 সেকেন্ড সময় পাবে। তার মানে নিজেকে ওভাবে তৈরি করো যে কীভাবে এই বড় বড় ম্যাথ 50 সেকেন্ডে সলভ করা যায়। সো এভাবে ইউজ টু হতে হবে এখন থেকে। ক্লাস করো জাস্ট, ইনশাল্লাহ দেখো বেসিক ক্লিয়ার তো করবোই, পাশাপাশি হিসাব বিজ্ঞানের এমন কোনো এমসিকিউ বা এমন কোনো ম্যাথ নাই যেটা তোমার 30 সেকেন্ডের বেশি লাগবে, ঠিক আছে, হিসাব বিজ্ঞানের বইতে। সো আমি এভাবে শেখাবো, জাস্ট তোমরা অনেক বেশি বেশি রেসপন্স করা লাগবে। নিজেরা শুধু ক্লাস করলে হবে না, সাথে সাথে কী করতে হবে, বন্ধু বান্ধব যারা আছে সবাই নিয়ে আসতে হবে, এটাই দরকার। ওকে, হামিদ হোসেন, ম্যারাথন ক্লাস কি হবে? অবভিয়াসলি ম্যারাথন ক্লাসই তো তোমাদের একদম শেষ সময়ে কি করব, বস একটা প্রিপারেশন তৈরি করে দেব। ওকে, সো আসো এবার আমরা দেখব হচ্ছে যে রেও মিলের ডেবিট পাশে দেখানো হয় কি। সিম্পল একটা হিসাব, যা আমরা জানি যে সম্পদ ব্যয় এবং উত্তোলন, সম্পদ ব্যয় এবং উত্তোলন একদম বেসিক হচ্ছে হিসাব বিজ্ঞানের এইটুকু, তাই না? সম্পদ ব্যয় এবং উত্তোলন এই তিনটা হিসাব অলওয়েজ কি বলতো, অলওয়েজ হচ্ছে ডেবিট। এই তিনটা হিসাব অলওয়েজ ডেবিট, এবং আমরা এটা মুখস্থ করছিলাম বা শর্টকাট টেকনিক হচ্ছে কি সবও, মানে কি সবার বউ, ঠিক আছে, মানে সবার বউ, সবার বউ কি ডেবিট হয়? এখন অনেকে বলতে পারো যে এটা দ্বারা মনে রাখবা যা যে সবও মানে সবার বউ, ঠিক আছে, তার মানে এটা সব সময় কি ডেবিট, কারণ বউ কিন্তু যায় না, বউ আসে, ঠিক আছে, চলে গেলে ক্রেডিট। বাট এখানেও যদি মনে করো এগুলো চলে যায় তাহলে ক্রেডিট হয়ে যাবে এইগুলা। তার মানে এই সবও হচ্ছে অলওয়েজ ডেবিট। মনে রাখবা শত সম্পদ বতে ব্যয় এবং রসদ হচ্ছে উত্তোলন, এটা সব সময় ডেবিট। যদি বাড়ে মানে যদি বাড়ে তাহলে হচ্ছে কি ডেবিট, এই যেগুলো যদি কমে যায় তাহলে ক্রেডিট, ঠিক আছে, একদম বেসিক একটা কোশ্চেন। আরেকটা মনে রাখবা যে আদম, কি মনে রাখবো বলো তো, আদম, এই আদম মানে হচ্ছে আয়, দায় এবং কি বলতো মূলধন, ক্লিয়ার? এই তিনটা হচ্ছে অলওয়েজ ক্রেডিট, এই তিনটার যে অলওয়েজ ক্রেডিট, যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট, যদি হ্রাস পায় তাহলে ডেবিট। এখান থেকে ঘুরাইয়া তোমাদের ঘুরাই পেঁচা দেখবা, এখান থেকে মাস্ট এই ছোট্ট কনসেপ্ট থেকে তোমাদের একটা এমসিকিউ মাস্ট আসবে, ঠিক আছে? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনে কি এটা আসে, ইভেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে বেসিক একটা কোশ্চেন আসে যে নিচের কোনটির ডেবিট জের প্রকাশ করে, নিচের হিসাবের কোন সেট ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে, নিচের হিসাবের কোন সেট ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে। অথবা এইভাবে আসতে পারে যে যদি ব্যয় বৃদ্ধি পায় তাহলে তোমার হিসাব সমীকরণে কী প্রভাব পড়বে। এই টাইপের অনেক কোশ্চেন তোমাদের থাকবে, ঠিক আছে? ওকে, তো সবার বউকে আবার তোমরা নিজেদের বউ ভেবো না, তাহলে কিন্তু অনেক ঝামেলা আছে। ওকে, আর এটা আবার বাসায় বসে বসে যদি জোরে জোরে পড়ো যে সবার বউ, তাহলে কিন্তু তোমার গার্ডিয়ান যারা আছে তারা ভাববে যে আমার ছেলে মেয়ে কি পড়াশোনা বাদ দিয়ে এগুলো বলতেছে কেন। ওকে, সো এটা কিন্তু খুবই তখন তারা রিস্কে পড়ে যাবে। ওকে, তাহলে এটা আমরা রেওমিলের ডেবিট পাশে বসে কি বলতো, সকল প্রকার সম্পদ এবং ব্যয় এই দুইটা হচ্ছে সবসময় ডেবিট, এবং বাড়লে ডেবিট এবং যদি কমে যায় তাহলে কি ক্রেডিট। একদম বেসিক দিকে একটা কোশ্চেন দিয়েছি তোমাদের। ওকে, তো এই টাইপের কোশ্চেন যদি আসে তার মানে এখানে যারা অ্যাটলিস্ট ক্লাস করছো, এবং আমার মনে হয় না যে কমার্সের স্টুডেন্ট যারা আছে তাদের এই সব কোশ্চেন আসলে ভুল হবে। বাট একটা কথাই আছে না যে যেগুলো অনেক বেশি সহজ এইগুলো অনেকে ভুল করে বেশি, ঠিক আছে? সেই জন্য সহজগুলো কি মাঝে মাঝে চেষ্টা করতে হবে। ওকে, তারপরে দেখো যদি কর্মচারী বেতন পরিশোধ করা হয় তাহলে হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে। এখন খুবই সিম্পল একটা ব্যাপার, সেটা কি, যদি কর্মচারী বেতন দিয়ে দাও তার মানে কি বেতন একটা ব্যয়, বেতন বাড়বে, যদি বেতন দিয়ে দাও বেতন নামক ব্যয় বেড়ে যাবে, এবং তোমার কি করবে বলো তো ভাই আপু, নগদ টাকা কমে যাবে। তার মানে এখানে ব্যয় বৃদ্ধি পাচ্ছে এবং সম্পদ কি করছে, হ্রাস পাচ্ছে। তোমরা প্রত্যেকেই জানো যে যদি বেতন বৃদ্ধি পায়, এই যে দেখো ওই হচ্ছে কি মালিকানা সত্ত্ব, এটার উপাদান কয়টা, চারটা, সি যোগ আর মাইনাস ই মাইনাস ডি, তাই না? এই চারটা এলিমেন্ট। তো এর মধ্যে তোমার এই যে এক্সপেন্স এবং ড্রয়িং মানে কি ব্যয় এবং উত্তোলন, এই দুইটা যদি বাড়ে তাহলে ওই কী করবে, হ্রাস পাবে। আর এই উত্তোলন আর ব্যয় যদি কমে তাহলে ওই কী করবে, বৃদ্ধি পাবে। আর মূলধন আর রেভিনিউ মানে আয় এবং মূলধন, ঠিক আছে, মূলধন এবং আয় এই দুইটার সাথে পজিটিভ সম্পর্ক, বাড়লে উত্তোলন বাড়লে মালিকানা সত্ত্ব বাড়বে, কমলে কি করবে, কমবে। এখন দেখো এই বেসিক থেকে তোমাদের এই বছর একটা কোশ্চেন আসছে জিএসটিতে, এই বছর জিএসটিতে একটা কোশ্চেন আসছে যে হিসাব সমীকরণের বর্ধিত রূপ কি। তার মানে এ ইকুয়াল এল প্লাস সি যোগ আর
মাইনাস ই মাইনাস বি। দেখো বেসিক থেকে তোমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা কোশ্চেন আসছে এই বছর 2000 কত 23-24 সেশনে, এই 23-24 সেশনে এই কোশ্চেনটা আসছে। তার মানে এই বেসিক কোশ্চেন আসে, ঠিক আছে। তো তোমাকে অবহেলা করলে হবে না, তোমার জাস্ট যখনই যেটা পড়ো ডিটেলসটা জেনে জেনে ফেলো, জেনে রেখো, এটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ডিটেলসটা যদি তোমার মাথায় থাকে, হ্যাঁ, তাহলে দেখবা যে যেভাবে ঘুরে পেছে কোশ্চেন করুক না কেন, এটা তোমার টিচার করুক, ঠিক আছে, বা মঙ্গল গ্রহ থেকে কেউ কোনো কোশ্চেন কেউ এনে দেখ, যেভাবেই করুক ভাই, সে তার মতো কোশ্চেন করছে, তুমি জাস্ট পরীক্ষার হলে যাবে, গিয়ে জাস্ট আনসার করবা, ঠিক আছে। তো এরকম কনফিডেন্স গ্রো করতে হবে। যারা যারা আসছে দেখি প্রত্যেকে অনেক বেশি রেসপন্স করতেছো, থ্যাংক ইউ সো মাচ। আর এটাই চাই আমি, ক্লাস আসছো ঘুমাবে, এটা আলটিমেটলি ভাই কিছু না। তোমার ভাই এখানে তুমি কথা বলতে পারো না, বাট নিজেকে রেসপন্স করতে হবে। তুমি দেখবা যেখানে যাও না কেন, তুমি যদি রেসপন্স না করো বা হচ্ছে তুমি দেখাতে না পারো, তাহলে দেখবা যে আলটিমেটলি তোমার কখনো কোনো জায়গায় তুমি ভালো কিছু করতে পারবে না। নিজেকে এক্সপ্লোর করতে হবে। আর বর্তমানে স্পিকিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে কমিউনিকেশন স্কিল না থাকলে তুমি কোথাও গিয়েও দেখবে ভালো কোনো জব পাচ্ছ না, বা যে কোনো যদি ইউনিভার্সিটি স্টেজে পড়ো, দেখবে কয়েকদিন পর তোমরা ইউনিভার্সিটিতে যাবে, তখন অনেক বেশি বেশি প্রেজেন্টেশন দেওয়া লাগবে। তার মানে এই যে যে ভিতরে একটা ভয় থাকে যে আমি পারি না, তারপর স্যারকে কোশ্চেন জিজ্ঞেস করবো না, ভাই এটা বাদ দাও, ঠিক আছে। কারণ হচ্ছে নিজেকে অনেক অনেক বেশি এখন থেকেই যে কোনো জায়গা হোক, পড়াশোনা হোক বা যে কোনো প্ল্যাটফর্ম হোক, তুমি যদি স্কোপ পাও তাহলে সেখানে অবভিয়াসলি কাজে লাগাবে, ঠিক আছে। ওকে, সবাই ডি নাম্বার আনসার করতেছি, থ্যাংক ইউ সো মাচ। এবং আমাদের হামিদ হোসেন দেখছো, সে তার ফ্রেন্ডকেও মেনশন দিছে যে আয় ক্লাস আয়, ঠিক আছে। ফাজলামি আর কতদিন করবি, সময় তো নাই, ঠিক না। আর আছে কি, কতদিন আসছে বলো তো। তো এই শেষ সময় কিন্তু অবশ্যই অনেক বেশি পড়তে হবে। আর তোমাদের একটা টেনশন না, আমরা কিন্তু শেষ সময় ম্যারাথন ক্লাস নেব ইনশাল্লাহ। ম্যারাথন ক্লাসে তুমি এতদিন যা পড়ছো সব একসাথে কি হয়ে যাবে, রিভিশন হয়ে যাবে। ওকে, সো প্রবলেম নাই কে। তো দেখো এই টাইপের কোশ্চেন সবাই পারবে। যে আমরা মেনলি নগদান বইতে কি লিখি বলো তো, নগদ প্রাপ্তি আর প্রদান, সকল প্রকার নগদ প্রাপ্তি এবং প্রদান, কতটুকু নগদ আসছে এবং কতটুকু নগদ চলে গেছে, এইটুকুই কি আমরা জানি, রাইট, এইটুকুই কি আমরা জানি। ওকে, সো ডি নাম্বার। তো আমরা তোমাদের সাথে একটু কথা বলি, হ্যাঁ, ইউনিভার্সিটি নিয়ে, কারণ তোমরা তো এখন তোমাদের একটু হলো জানা উচিত। তো দেখো আমরা ইউনিভার্সিটি অফ ঢাকা, সো এটা সম্পর্কে কে কে জানি বলো তো। বা তোমরা কি এখন থেকে মানে কোনো এই বিষয়ে কোনো আইডিয়া আছে, বা আমরা কে কে স্বপ্ন দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা অলরেডি যে কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বো। 46 জন আছে, তার মানে সময় অনেক কম, তাই না। তো দেখো যেটা বলছিলাম, ইউনিভার্সিটি অফ ঢাকা, সো এই বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের বলা চলে যে আমরা ফার্স্ট এই স্টেজের অথবা প্রথম ক্যাটাগরির একটা বিশ্ববিদ্যালয় বাংলাদেশে যদি কম্পেয়ার করো। তারপর হচ্ছে বাংলাদেশে আরও অনেক বিশ্ববিদ্যালয় আছে। তো এখানে অনেকে ভাবতে পারো যে কম্পিটিশন বেশি, সব কিছু বেশি, বাট আমি যদি তোমাকে বলি, তুমি যদি কোশ্চেন দেখো, অ্যানালাইসিস করো, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফবিএস, অর্থাৎ তোমরা যেটা আসবা সেটা হচ্ছে এফবিএস। তার মানে এই এফবিএসে হচ্ছে তোমার সবচেয়ে বেশি সিট আছে কমার্সের জন্য, মানে অন্যান্য সব বিশ্ববিদ্যালয়ের তুলনায়, ঠিক আছে। তার মানে এফবিএস এর সিট আছে টোটাল 1050টা। ওকে, এখন আমি যদি মনে করো তোমাদের কম্পেয়ার করি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন সবচেয়ে বেশি সহজ হয় এবং স্ট্যান্ডার্ড হয়। তুমি যদি জাস্ট সিকোয়েন্সটা ধরতে পারো, ঠিক আছে, জাস্ট সিকোয়েন্সটা ধরতে পারো, এইচএসসি দেওয়ার পর জাস্ট 3-4 মাস যতটুকু সময় থাকবে, একদম মন থেকে যদি চাও যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বই, আর এটার জন্য আমার যা করা লাগে, যতটুকু পড়াশোনা করা লাগে আমরা করব, ঠিক আছে। যদি এই ডেডিকেশন থাকে, তোমার এই ডিটারমিনেশন তুমি রাখতে পারো, তাহলে অবভিয়াসলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সবচেয়ে বেশি সহজ, রাইট। তো এখন থেকে কিছুটা হলেও এখন থেকে স্বপ্ন দেখা লাগবে, এবং এই স্বপ্ন পূরণে আমরা তোমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। তোমরা জানো এখানে যারাই ক্লাস নেয় প্রত্যেকে অনেক বেশি কোয়ালিফাইড, পাশাপাশি সবাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এখন তুমি যেই বিশ্ববিদ্যালয়ে পড়বা, সে যে এই রাস্তা দিয়ে গিয়েছে, যে এই সম্পর্কে জানে যে কি করতে হবে, কি করলে সব সহজেই চান্স পাওয়া যায়, কিন্তু তোমার অবভিয়াসলি উচিত তার কথা শোনা। এখন যে এই বিশ্ববিদ্যালয়ে পড়ে না, সে তো নিজেই ব্যর্থ, সে তো চান্স পায় নাই, সে তোমার কীভাবে চান্স পাওয়াবে। তো অবভিয়াসলি তোমরা যার পরামর্শ নাও, যেটাই নাও, সেটা যাতে তোমার জন্য ইফেক্টিভ হয়, এবং তার পরামর্শ নিবা। তোমার কাছে যদি মনে হয় যে না, সে এটার যোগ্য, তার কাছ থেকে নাও, তাহলে দেখবা যে অবভিয়াসলি এটা পারবা। সো অনেকেই দেখো মিমি ইসলাম 930 তোমাদের ওভারঅল
তোমার হচ্ছে গ্রুপস বিভাগ পরিবর্তন আছে, পাশাপাশি বিজ্ঞান আছে, এগুলো নিয়ে। তো অনেকে স্বপ্ন দেখে, আর স্বপ্ন পূরণের জন্য কিছুটা হলো তোমরা এখনই পড়তেছো, আমি মাঝে মাঝে দেখাবো যে অ্যাকচুয়ালি এই কোন এইচএসসির সাথে অ্যাডমিশনের ডিফারেন্সটা কোথায় এবং কোশ্চেনগুলো কীভাবে একটু ঘুরাই ফিরে আসতে পারে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো মাঝে মাঝে। এবং তোমাদের জন্য আমাদের অলরেডি ডিউ প্রি অ্যাডমিশন ব্যাচ আছে, যেটা আমাদের এই বছর কিন্তু অনেক 1000+ স্টুডেন্ট ছিল এই ব্যাচটিতে, ঠিক আছে। তো এখানে তোমাদের জন্য প্রি অ্যাডমিশনের একটা সুযোগ থাকবে। তো আমরা খুব শীঘ্রই এই ব্যাচটিতে ক্লাস শুরু করবো, মানে তোমাদের এইচএসসি শেষ হওয়ার সাথে সাথেই। বাট আমরা আগে থেকেই হচ্ছে তাদেরকে ভর্তি নিব, এবং এখান থেকে এখন থেকেই অ্যাটলিস্ট তোমাদেরকে এইচএসসিতে কীভাবে প্লাস পেতে পারো ভালোভাবে প্রিপারেশনটা গুছিয়ে দিব, আর পাশাপাশি অ্যাডমিশন সম্পর্কে আইডিয়া প্রোভাইড করবো। আমাদের মেইন টার্গেট হচ্ছে তোমাদের আগে এইচএসসিতে টার্গেট এ প্লাস, তারপর হচ্ছে অ্যাডমিশন। বাট এই এইচএসসিতে যা পড়তেছে এটার সাথে কোন টপিকগুলো পড়লে কোন সাবজেক্টে, যাতে তোমার এইচএসসিটা ভালো, অ্যাডমিশনের জন্য নিজেকে কিছুটা আগে রাখতে পারো, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের আগাম একটা বার্তা দিলাম। সো অবভিয়াসলি টার্গেট করো ডিউকে। আমি মনে করো হচ্ছে যখন ফার্স্ট টাইম ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানছি, ঠিক আছে, যেমন আমি কলেজ স্টেজে মনে হয় 6 মাস অথবা 4 মাস পার হয়েছে, তখন আমাদের কলেজে আমাদের এক বড় ভাই সে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, আরও 2-3 জন ছিল, তো তারা তখন গিয়ে আমাদের সাথে দেখা করলো, তখনই ফার্স্ট টাইম ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানা, এবং তারা শেয়ার করলো যে এমন এমন কোশ্চেন হয়, এভাবে মানে প্রিপারেশন নিতে হয়। তো জানার পরে আমার একটাই টার্গেট ছিল যে আমাকে চান্স পেতেই হবে। তো সেদিন থেকে আমি হচ্ছে চেষ্টা করছি, এবং আমি মন থেকে চাইছি যে অ্যাটলিস্ট এখানে পড়ার জন্য যা করা লাগে আমি সেটাই করব, বাট এখানে চান্স পেতেই হবে, মানে এটাই ছিল আমার মেইন টার্গেট। এবং সেটা ওই টার্গেট অনুসারে পড়াশোনা করছি, বেশ চান্স হয়েছে। বাট হচ্ছে টার্গেট যদি তোমাদেরও থাকে তোমরা অবভিয়াসলি পারবে, ঠিক আছে। আর এটার জন্য আমাদের যতটুকু মানে আমাদের কাছ থেকে তোমার সাপোর্ট প্রয়োজন আমরা তোমাদেরকে করব, রাইট। ওকে, তো দেখো সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্যের সময় বিবেচনা করা হয় কি। তো দেখো সরলরৈখিক পদ্ধতিতে আমরা জানি যে আমাদের ক্রয় মূল্যটা মাস লাগে, এবং সম্পত্তির আনুমানিক ভগ্নাবশেষ মূল্য লাগে, এবং তোমরা জানো আরেকটা বিষয় লাগে, সেটা হচ্ছে কি মেয়াদকাল অথবা আয়ুষ্কাল, যেটা এখানে দেওয়া নাই। মেয়াদকাল এই বিষয়গুলো কিন্তু অনেক সুন্দর করে ক্লিয়ার করছে আমি যখন টপিক পড়াইছি। তার মানে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্যের সময় তোমাকে 3টা বিষয় মাথায় রাখা লাগবে। নাম্বার 1, এটা হচ্ছে সম্পত্তি ক্রয় মূল্য, ব্যয় মূল্য অথবা অর্জন মূল্য। নাম্বার 2, এটা হচ্ছে মেয়াদকাল, আয়ুষ্কাল অথবা জীবনকাল। নাম্বার 3, হিসাবের ভগ্নাবশেষ মূল্য, ঠিক আছে। সরি, আয়ুষ্কালটা দেওয়া আছে, তাহলে ভগ্নাবশেষ মূল্য, এই ভগ্নাবশেষ মূল্যের আরও অনেকগুলো নাম আছে, ভগ্নাবশেষ মূল্য, অতিরিক্ত মূল্য অথবা বর্জ্য মূল্য। তার মানে এই 3টা বিষয় কি করা হয়, এই সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্যের সময় বিবেচনা করা হয় বা প্রয়োজনে কাজে লাগে, ঠিক আছে। ডি নাম্বার। ওকে, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 1 এবং 3, 1 এবং 3। তার মানে ক নাম্বারটা রাইট অ্যান্সার। আমরা দেখি অনেকেই ভুল করে ফেলছেন, সবাই দেখি ডি নাম্বার আনসার করেছেন। তার মানে এই টাইপের ভুল করলে হবে না। কেন এই টাইপের ভুল হবে, যে তোমার তো অবচয় যখন তুমি ধার্য করো তখন তোমার বিক্রয় মূল্যের কোনো প্রয়োজনই হচ্ছে না, বাট কেন তোমরা এটা দিলা বলো তো। এর আগে যে কথাগুলো আমি বললাম এটা কিন্তু তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন জানো, কারণ হচ্ছে অ্যাডমিশন সম্পর্কে তোমার এখন থেকে কিছুটা হলেও আইডিয়া থাকা লাগবে। রিতিকা বলছে ভাই আমার কমেন্ট দেখা যায় না, এতক্ষণ দেখা যায় না, তুমি মনে এখন গ্রুপ আছে। আমি গ্রুপ থেকে দেখতেছি তো এই জন্য। ওকে রিতিকা, সমস্যা না, এখন কমেন্ট করে দেখা যাবে। তারপরে আসো আধুনিক হিসাব পদ্ধতিতে হিসাবকে কয় ভাগে ভাগ করা হয়, অর্থাৎ আধুনিক পদ্ধতিতে হিসাব কত প্রকার আমরা প্রত্যেকে জানি। আধুনিক পদ্ধতিতে হিসাব হচ্ছে 5 প্রকার। এটা কি কি বলতো, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় এবং ব্যয়। অর্থাৎ সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় এবং ব্যয়, মালিকানা সত্ত্ব। এই 5 প্রকার হচ্ছে তোমার আধুনিক হিসাব। এই আধুনিক হিসাব হচ্ছে কত প্রকার, 5 প্রকার। ক্লিয়ার, এই 5 প্রকার মনে রাখবো, এটা হচ্ছে আধুনিক হিসাব। এটা হচ্ছে আধুনিক হিসাব হচ্ছে তোমার 5 প্রকার, বুঝতে পারছো। তার মানে এটা সবার মুখস্থ হয়ে গেছে, তাই না। সহজ কোশ্চেন আসলে সবাই পারি, বাট আগের কোশ্চেনটা কিন্তু অনেক বেশি সহজ ছিল। তোমরা জানো যে অবচয় যখন ধার্য করো তখন কিন্তু 3টা বিষয় লাগে, 3টা থেকে আর কোনো বিষয় লাগে না অতিরিক্ত। তার মানে এটা কিন্তু সবাই ভুল করছো, এটা এবার ভুল করা যাবে না। সে সহজ কোশ্চেনগুলো কোনোভাবে স্কিপ করবো না, ঠিক আছে। হামিদ, মিনি ইসলাম, তারপরে হচ্ছে জিমি, ফাতিহা, বুশরা, এরা একদম রেগুলারলি ক্লাস করতেছো।
ওকে ওকে, সেবার আসো তোমাদের একদম বেসিক একটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে আমরা হিসাব বিজ্ঞান পড়তেছি, তো আমরা জানবো অ্যাকচুয়ালি যে হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য কি, এই হিসাব বিজ্ঞানটার মুখ্য উদ্দেশ্যটা কি এটা আমরা জানবো। ঠিক আছে, তো জানো তোমরা প্রত্যেকে যে হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য হচ্ছে হিসাব তথ্য সরবরাহ করা, অর্থাৎ ব্যবসার তৃতীয় পক্ষ যারা আছে তাদেরকে তথ্য সরবরাহ করা, তাদেরকে কি করা, তথ্য সরবরাহ, তাদেরকে তথ্য সরবরাহ করা, অর্থাৎ আমাদের ব্যবসার তৃতীয় পক্ষ পাওনাদার যারা আছে তাদেরকে একটা তথ্য সরবরাহ করবা যে অ্যাকচুয়ালি তোমার প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা কেমন, অর্থাৎ তোমার প্রতিষ্ঠানে কি করা যাবে, বিনিয়োগ করা যাবে কিনা, ওভারঅল বছর শেষে আর্থিক অবস্থাটা কেমন, অর্থাৎ সম্পদ কতগুলো আছে এবং দায় কতগুলো আছে এটা জানার জন্য। আর এটাই হচ্ছে কি আমার মেইনলি হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য। তার মানে আমরা যে এই যে এত কিছু শিখি, যেমন ট্রানজ্যাকশন শিখতেছি, জাবেদা, খতিয়ান, রেওমিল, সমন্বয় দাখিলা, সমাপনী দাখিলা, হ্যাঁ, এগুলো সব শেখার পর আমরা কি করি বলতো, আর্থিক অবস্থার বিবরণী তৈরি করি। এবং ওই আর্থিক অবস্থার বিবরণী তৈরি করে আমরা কেন করি, যে একটা এক্সাক্ট ইনফরমেশন জানার জন্য যে প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা কেমন, একটা বছর শেষে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল এবং প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাটা কেমন এটা জানার জন্যই আমরা হিসাব বিজ্ঞানটা করি। তার মানে এটাই হচ্ছে হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য, মূল বা প্রধান উদ্দেশ্য। কোশ্চেন আসতে পারে তাহলে প্রাথমিক উদ্দেশ্য কি, প্রাথমিক উদ্দেশ্য কি বলতো, প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে লেনদেন লিপিবদ্ধ করা, অর্থাৎ লেনদেন লিপিবদ্ধ করা, লেনদেন লিপিবদ্ধ করা, অর্থাৎ হিসাব বিজ্ঞানের প্রাথমিক বইতে লেনদেন লিপিবদ্ধ করা, এটাই হচ্ছে কি প্রাইমারি উদ্দেশ্য। আর মূল উদ্দেশ্য হচ্ছে কি তথ্য সরবরাহ করা। ঠিক আছে, তার মানে হিসাব তথ্য সরবরাহ করা। এখন যদি কোশ্চেন আসে যে হিসাব তথ্য সরবরাহ করা হয় কাকে, তাহলে হবে কি ব্যবসায়ের তৃতীয় পক্ষ। এখন ব্যবসায়ের তৃতীয় পক্ষ কে ভাইয়া, ব্যবসায়ের তৃতীয় পক্ষ হচ্ছে পাওনাদার অথবা সরবরাহকারী। বুঝতে পারছো, কোশ্চেন যেভাবে ঘুরে ফিরে আসুক তুমি কিন্তু আনসার করতে পারবা। নাম্বার 1 কোশ্চেন আসতে পারে যে হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কি, এটা কি বলতো, লেনদেন চিহ্নিত করে হিসাবের প্রাথমিক বইতে লিপিবদ্ধ করা। নাম্বার 2 হিসাব বিজ্ঞানের মূল প্রধান উদ্দেশ্য কি, এটা হচ্ছে তথ্য সরবরাহ করা। নাম্বার 3 কোশ্চেন আসতে পারে যে তথ্য সরবরাহ করা হয় কাকে, কাকে, ব্যবসার তৃতীয় পক্ষকে, তৃতীয় পক্ষকে ভাইয়া পাওনাদার অথবা সরবরাহকারী, তারা যাতে একটা এক্সাক্ট ডিসিশন নিতে পারে। ফর দিস রিজন আমরা কি করে থাকি, হিসাব বিজ্ঞানটা করে থাকি। ওকে, তারপরে আমরা চলে যাব যে সাধারণত ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে কোনটা, সেই শুরুতে চলে যাও সবার বউ। ঠিক আছে, তার মানে তোমার কিন্তু বউ না, সবার বউ। ঠিক আছে, তো ভেবে নিবা, কারণ তোমার এখনো বয়স হয় নাই কে বিয়ে করার। ঠিক আছে, বউ কই থেকে আসবে এটা না। তো দেখো সেই সবও আমরা শিখছিলাম, তার মানে সবটা হচ্ছে কি ডেবিট, তার মানে সম্পদ ব্যয় এবং উত্তোলনটা হচ্ছে কি ডেবিট, এ থেকে সবাই জানি তাই না। ওকে, তাহলে দেখো আমরা এখানে দেখব যে ব্যয়টা এবং সম্পদটা, এই ব্যয় এবং সম্পদ এই দুইটা হচ্ছে কি বলতো, 2 এবং 3 নাম্বার, গ নাম্বারটা এটা হচ্ছে কি, এই দুইটা হচ্ছে ডেবিট। তোমার আরেকটা ডেবিট আছে সেটা কি বলতো, উত্তোলন। ঠিক আছে, সবার বউ। ওকে, কি মনে হয় এই টাইপের কোশ্চেন সলভ করলে কি, মানে এই টাইপের কোশ্চেন থেকে যদি প্রশ্ন আসে পরীক্ষা তাহলে কি পারা যাবে? ওকে, তো এবার আমরা একটা ম্যাথ সলভ করতে যাচ্ছি, দেখি আমরা কে কে পারি। তো দেখো এখানে বলছে বিক্রয় এবং মুনাফার হার 20% হলে বিক্রয় মূল্য কত, তাই না। ভালো করে খেয়াল করো, ম্যাথটা আমি সলভ করে দিচ্ছি কারণ তোমাদের দিয়ে সলভ করাবো না। এখন দেখো মুনাফার হার দেওয়া আছে কিসের উপরে, বিক্রয়ের উপরে, অর্থাৎ মুনাফার হার কিসের উপরে, বিক্রয়ের উপরে। এবার কি ভাইয়া এখানে বিক্রয় দেওয়া আছে, দেওয়া নাই, তার মানে বিক্রয়ের উপরে মুনাফার হার দেওয়া আছে বাট বিক্রয় মূল্য তো দেওয়া নাই, তাহলে আমরা কিভাবে মুনাফার হার ক্যালকুলেশন করব? কোশ্চেন কি আসে, আসে? ওকে, প্যারা নাই। আমরা জানি যে এখানে বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে কত টাকা, 6 লাখ টাকা। এখন দেখো প্রত্যেকে আমরা জানি বিক্রয় মূল্যের উপর মুনাফার হার যদি 20% হয়, ক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট, 25, কারণ ক্রয় মূল্যের উপর মুনাফার হার অলওয়েজ বেশি। সো মুনাফার হারের কনসেপ্টটা তোমাদের একদম এ টু যেটা আমরা ক্লিয়ার করছি। ঠিক আছে, তো এভাবে করলে দেখো এটা যদি আমি ক্যালকুলেশন করি 25% মানে হচ্ছে 1/4, তো দেখো 4 15 60, তার মানে আমার মুনাফা আসে কত, 1,50,000 টাকা। এই যে 1,50,000 টাকা হচ্ছে আমার মুনাফা। দেখো আমি পার্সেন্টেজটা বের করে ফেললাম, জাস্ট 1 সেকেন্ড লাগবে, এটা কি তোমার উইদাউট ক্যালকুলেটর, রাইট। তো দেখো এখানে আমরা মুনাফা পেয়ে গেছি কত, 1,50,000 টাকা। তো সিম্পল, দেখো বিক্রয় মূল্য, বিক্রিত পণ্যের ব্যয় আছে 6 লাখ টাকা এবং মুনাফা আসছে কত টাকা, 1,50,000, তাহলে এই 7,50,000 টাকা কি তোমার বিক্রিত পণ্যের ব্যয়। বুঝতে পারছো, তার মানে এই 7,50,000 টাকা কি তোমার বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মুনাফা যোগ করলে, এটা ছিল বিক্রিত পণ্যের ব্যয়, এই বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মুনাফা যদি যোগ করে দাও
যেমন মুনাফা, সূত্র জানো না, বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মুনাফা যোগ করলে কি পাওয়া যায়? বিক্রয়। একদম সিম্পল একটা হিসাব। হামিদ হোসেন বলছি ইজি। ওকে, হ্যাঁ ইজি, আসলে ইজি। প্রসেস জানলে এগুলো সলভ করতে তোমার 1 সেকেন্ড লাগবে, 1 সেকেন্ডের বেশি সময় লাগবে না। কি ফাতিহা বুশরা, 1 সেকেন্ডের বেশি লাগবে? রিতিকা ইসলাম, হামিদ হোসেন, তারপর হচ্ছে লামিশা জাহান, জিমি, আরেকজন আছে না ঝুমু, ঝুমু রেগুলার ক্লাস করে। ঝুমু কোথায়? অনিকে, অনু মাঝে মাঝে দেখি না, অনিকে পরীক্ষা চলে নাকি? এমন একটা দেখবো অবস্থা হয়ে যাবে, তোমাদেরকে একসময় দেখবো অনেক বেশি পরিচিত মনে হবে এবং তোমাদের দেখলে দেখবে আমি চিনে যাব, ঠিক আছে? যারা যারা অনেক বেশি রেসপন্স করে তারা টিচারের অনেক বেশি প্রিয় থাকে, ঠিক আছে? দেখবা যে যেই ভালো রেসপন্স করে, এখন আলটিমেটলি তুমি যদি রেসপন্স না করে তোমাকে কীভাবে চিনবে? এটা অনলাইন হোক, অফলাইন হোক, যে কোনো প্ল্যাটফর্মে হোক, চেষ্টা করবো সবসময় বেশি বেশি রেসপন্স করার, ঠিক আছে? ওকে, সবাই বুঝছি। ঝুমু আইসে, হ্যাঁ ঝুমু আছে। সুমাইয়া খান বলছে আমাকে দেখেন না, রেগুলার থাকি তো। এই যে এখন দেখলাম আলামিন আমিন বলছে ভাইয়া আপনি কমেন্ট পড়েন না। ভাই আপনি তো কোনো রেসপন্সই করেন না, এই জন্য হচ্ছে কমেন্ট পড়া হয় না, ঠিক আছে? এই যে আমান আছে, আমাদের আমান হচ্ছে রেগুলার ক্লাস করে। এখানে যারা আছে সবাই তো রেগুলার, এই যে তোমরা 40 জন 45 জন, বাট আমাদের অনেক বেশি রেসপন্স লাগবে। ওকে, ফাইনাল ইয়ার এক্সাম, ওকে যেটা বেস্ট হয় তোমাদের জন্য। এটা বুঝতে পারছো তো ভাইয়া পুরা? এটা সবার ক্লিয়ার তো? আমি প্রিয়, সবাই প্রিয়, বেশি বেশি রেসপন্স করো সবাই। পরেরটা দেখো, নিট মুনাফার পরিমাণ কত? তো নিট মুনাফা তো আমরা শুরুতেই বের করে ফেলছি, কত টাকা বলো তো? 1,50,000 টাকা। তো দেখছো একটা কোশ্চেন দ্বারা আমরা কিন্তু দুইটাই বের করতে পারতেছি। তো আমরা এখানে একটু দেখবো, পরিচালন ব্যয় আছে 55,000 টাকা এবং মূলধনের সুদ আছে কত টাকা? 20,000 টাকা। তো এর আগে আমরা যেটা বের করছি সেটা হচ্ছে তোমার বিক্রিত পণ্যের ব্যয় এবং বিক্রয় ছিল কত টাকা বলো তো? 7,50,000। তাহলে মুনাফা যেটা ছিল 1,50,000 টাকা। তার মানে আমার মোট মুনাফা আমি বের করছিলাম 1,50,000। আমরা এখান থেকে বের করি, হ্যাঁ, তা না হলে হচ্ছে কোশ্চেনটা তুমি দেখতে পারবা না। তো দেখো এখানে 1,50,000 টাকা ছিল আমার মোট মুনাফা, তাই না? তো মোট মুনাফা থেকে আমি 55,000 আর 20, এই 75,000 কী করবো? মাইনাস করবো, কারণ 75,000 টাকা আমার খরচ আছে, একটা পরিচালন ব্যয়, একটা মূলধনের সুদ, তার মানে দুইটাই ব্যয়। এটা হচ্ছে পরিচালন ব্যয় আর এটা হচ্ছে কি অপরিচালন ব্যয়। তার মানে এই দুইটা যদি আমি বাদ দিয়ে দেই, এই দুইটা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে 1,50,000 থেকে যদি 75 বাদ দাও তাহলে থাকে কত? 75। এই 75,000 টাকা কি তোমার নিট মুনাফা, বুঝতে পারছো তো? এই 75,000 টাকা হচ্ছে তোমার নিট মুনাফা। ওকে, এই 75,000 টাকা হচ্ছে নিট মুনাফা। আমান অনেক দিন যাবত আমাদের ক্লাস করে না আমান? ওকে, সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো? নিট মুনাফাটা খুবই সহজ ছিল। এবার আসো যারা যারা কার্যপত্র করে না, আমি কিন্তু কার্যপত্রের সবচেয়ে কঠিন কঠিন টার্মগুলো তোমাদের অনেক সুন্দর করে শিখিয়ে দিয়েছি, হ্যাঁ। তো সেখানে যেগুলো ছিল তোমাদের 12 ঘরা কার্যপত্র পর্যন্ত, 12 ঘরা যেটা আছে সেটাও শিখিয়ে দিয়েছি কী কী এলিমেন্টস আছে। তার মানে এখানে বলছে 8 ঘরা কার্যপত্রের নিচের কোন শিরোনামের প্রয়োজন নাই। তোমরা জানো যে প্রথমে থাকে কি? রেওয়া মিল, ঠিক আছে? প্রথমে কি থাকে বলো তো? রেওয়া মিল। তারপরে থাকে সমন্বয় দাখিলা, রেওয়া মিল, তারপরে সমন্বয় দাখিলা, তারপরে হচ্ছে সমন্বিত রেওয়া মিল, এভাবে থাকে সমন্বয় দাখিলা, তারপর আমরা সমন্বিত রেওয়া মিল থাকে, তারপরে হচ্ছে কি থাকবে? আয় বিবরণী থাকবে। ওকে, তো এভাবে তোমরা করবা। তো এখানে আমরা সর্বোচ্চ আয় বিবরণী পর্যন্ত আসবে এবং উদ্ধৃতপত্র হচ্ছে 10 ঘরাতে থাকবে, এবং যদি 12 ঘরা করি তাহলে আরেকটা হিসাব চলে আসে, সেটা হচ্ছে সংরক্ষিত। আরেকটা যদি করি তাহলে আরেকটা চলে আসবে, সেটা হচ্ছে সংরক্ষিত আয়। ক্লিয়ার? সংরক্ষিত আয়। ওকে, তার মানে এইগুলো প্রত্যেকটা তোমাদের মনে রাখা লাগবে যে কোন ঘরাতে কোনটা আসবে। ওকে, তার মানে এখানে কি আসবে না? উদ্ধৃতপত্র বা আর্থিক অবস্থা বিবরণীটা আসবে না, কারণ এটা আসে 10 ঘরা পদ্ধতিতে। ওকে, সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো? আই হোপ প্রত্যেকে ক্লিয়ার, হ্যাঁ, প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পারছো তো? তারপরে দেখো কার্যপত্র, এটা হচ্ছে আমরা জানি যে হিসাব চক্রের একটা ঐচ্ছিক ধাপ, অতিরিক্ত ধাপ। তোমরা এই পয়েন্টটা একটু মনে রাখবো, প্রত্যেকেই নোট ডাউন করো। সেটা হচ্ছে ভাইয়া কার্যপত্রটা কি? এই কার্যপত্র হচ্ছে হিসাব বিজ্ঞানের ঐচ্ছিক ধাপ। কার্যপত্র হচ্ছে হিসাবের ঐচ্ছিক ধাপ অথবা হিসাব বিজ্ঞানের ঐচ্ছিক ধাপ। তোমরা প্রত্যেকে এটা জানো, তাই না? ঐচ্ছিক ধাপ বা অতিরিক্ত ধাপ। এখন দেখো যদি কার্যপত্র না থাকে, ঐচ্ছিক ধাপ হিসাবে তোমরা দাগাবে কোনটা বলো তো? বিপরীত দাখিলা। ক্লিয়ার? বিপরীত দাখিলা। এখন বিপরীত দাখিলাও যদি না থাকে তাহলে তোমরা কি দেখাবে বলো তো? বিপরীত দাখিলা না থাকলে দেখাবে সমাপনী পরবর্তী রেওয়া মিল।
সমাপনী পরবর্তী রে অমিল, ক্লিয়ার, সমাপনী পরবর্তী রে অমিল, এগুলো হচ্ছে হিসাব বিজ্ঞানের ঐচ্ছিক ধাপ। তার মানে প্রথম প্রায়োরিটি হচ্ছে কার্যপত্র, এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের ঐচ্ছিক ধাপ, এবং হিসাবের আরেকটা ঐচ্ছিক হচ্ছে বিপরীত দাখিলা, দুইটাই ঐচ্ছিক ধাপ। আর যদি পয়েন্ট আকার আসে তাহলে দুইটাকেই তোমরা দিবা, হ্যাঁ। আর 3 নম্বর যদি দুইটার একটাও না থাকে, কোশ্চেনে যদি বলে যে হিসাবের ঐচ্ছিক ধাপ কোনটা, তাহলে দেখাবা সমাপনী পরবর্তী রে অমিল। ওকে, তাহলে দেখাবা সমাপনী পরবর্তী রে অমিল। আরে আমান, 8 ঘরা পদ্ধতিতে কোন শিরোনামের প্রয়োজন নাই? এখানে আমাদের 12 ঘরা পর্যন্ত কি আছে, কার্যপত্র আসে। তো আমরা প্রথমে দেখি রে অমিল দেখাই, তারপরে সমন্বয় দাখিলা, সমাপনী পরবর্তী রে অমিল, আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী এবং সর্বশেষ সংরক্ষিত আয় বিবরণী। তার মানে প্রত্যেকটাই কি থাকে, 2টা করে ঘর থাকে, ডেবিট ক্রেডিট, তার মানে 12টা ঘর। বলছে 8 ঘরা পদ্ধতিতে কোনটার প্রয়োজন নাই? তা 8 ঘরা পদ্ধতি দেখো, রে অমিল, সমন্বয় দাখিলা, সমন্বিত রে অমিল, আয় বিবরণী, এই 4টা হয়ে গেছে, 4 দোকানে কত 8। তার মানে আর্থিক অবস্থার বিবরণী কি 10 ঘরাতে আসে। যদি বলে আরেকটা, তাহলে হচ্ছে কি তোমার সংরক্ষিত আয় বিবরণী, এটা হচ্ছে 12 ঘরা পদ্ধতিতে আসবে। ঠিক আছে, জুমু কার্যপত্র পারি না, কেন পারো না? কার্যপত্র আমি তো করাইছি, অনেক ডিটেলসে পড়াইছি, তোমরা পেজে একটু দেখো, হ্যাঁ। 19 নম্বরটা শেষ, এবার আমরা সর্বশেষ একটা পড়বো, এবং আজকে আর পড়াবো না, বেশি পড়ালে আবার তোমাদের মাথায় কি করবে না, ক্যাপচার করবে না, তাই না? ওই জন্য কম কম পড়াবো, যাতে যতটুকু পড়ে সেইটুকু যাতে মনে রাখতে পারো। ঠিক আছে, তারপরে আসো যে সমাপনী উদ্বৃত্তের তালিকাকে কি বলে। আমরা জানি যে সমাপনী উদ্বৃত্ত, খতিয়ানের যেই সমাপনী উদ্বৃত্ত বা খতিয়ানের যেই জের থাকে, তাই না? এই খতিয়ানের যেই জের থাকে, খতিয়ানের জের নিয়ে আমরা কি করি বলতো, এই খতিয়ানের জের নিয়ে আমরা রে অমিল তৈরি করি। রাইট অর রং? বুঝতে পারছি তো? আমরা খতিয়ানের জের নিয়ে অথবা খতিয়ানের উদ্বৃত্ত নিয়ে আমরা যেটা তৈরি করি সেটা হচ্ছে রে অমিল। ওকে, এক্স্যাক্টলি বুঝতে পারছি তো? ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর প্যাশেন্স এভরিওয়ান, এবং হোপফুলি দেখা হবে নেক্সট ক্লাসে, এবং তোমরা রুটিনটা অবভিয়াসলি কালেক্ট করবা, আর অবভিয়াসলি পিডিএফগুলো এই তোমাদের এই পেজে দিয়ে দিব। আমি প্রিভিয়াস ক্লাসের পিডিএফটাও কি এখানে আপলোড করে দিব, হ্যাঁ। 2টা ক্লাসেই সবাই ভালো থাকি, সুস্থ থাকি, এবং আমি যেটা তোমাদেরকে একটু বলি মাঝে মাঝে, যে তোমরা একটু অবভিয়াসলি ট্রাই করো ভাইয়া, একটু সর্বোচ্চ দিয়ে যে তোমাদের ফ্রেন্ড যারা আছে তাদেরকে গ্রুপে অ্যাড করে দিবে, হ্যাঁ। আমরা চাই একসাথে সবাই মিলে ক্লাস করি, একসাথে সবাই মিলে অনেক কিছু শিখি। তোমাদের জন্য এত কষ্ট করতেছি, আলটিমেটলি এটা শেষ সময় আমাদের স্টুডেন্ট নাম্বার যদি আমরা বেশি দেখি তাহলে অনেক বেশি ভালো লাগে, এবং আমরা চাই এটা, ঠিক আছে? তো সবাই ভালো থাকি, সুস্থ থাকি, দেখা হবে নেক্সট ক্লাসে। এবং অবভিয়াসলি অ্যাকাউন্টিং এমন একটা সাবজেক্ট, তোমাকে নিজে নিজে বাসায় বসে বসে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? যেমন আমি যদি শিখি তোমাদের কাজ দেই, এখানে যে কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার করলাম, যে নোটগুলো নোট ডাউন করছো সবাই প্রত্যেকেই, হোপফুলি শুরুতেই বলছে কিন্তু, বাট যারা করেনি তারা করে ফেলবা। আর পাশাপাশি হচ্ছে আমি কাজ দিব, হ্যাঁ, তোমাদেরকে অ্যাটলিস্ট খ বিভাগ মানে খ বিভাগে তোমরা বুঝতে পারছো যে আর্থিক বিবরণী ব্যতীত, হ্যাঁ, আর্থিক বিবরণী ব্যতীত, এই আর্থিক বিবরণী ব্যতীত তোমরা যেটা করবা ভাইয়া, পুরা খ বিভাগ ঢাকা বোর্ড 2021-এর, হ্যাঁ, ঢাকা বোর্ড 2021 থেকে তুমি যে কোনো, বেশি দিব না, 2টা সিকিউ করবা, হ্যাঁ, 2টা সিকিউ যে কোনো টপিক থেকে, 2টা সিকিউ তোমাদের হোমওয়ার্ক। সো এই হোমওয়ার্কগুলো তোমরা আমাদের এই যে গ্রুপটা আছে আইসিসি 2024, যে গ্রুপ থেকে তোমরা ক্লাস করতেছো এখানে সবাই সাবমিট করবা, বুঝতে পারছো? আর বাসায় বসে বসে যেগুলো প্র্যাকটিস করালাম, আরও বেশি বেশি দেখো, প্র্যাকটিস করো বোর্ড কোশ্চেন সলভের মাধ্যমে তোমার একটা আইডিয়া জেনারেট হয়ে যাবে যে অ্যাকচুয়ালি তোমার প্রিপারেশনটা কেমন এবং কোথায় ল্যাকিংস আছে এটা ধরতে পারবা, ঠিক আছে? হ্যাঁ, অনেক অবভিয়াসলি দোয়া করি ভালো করে এক্সাম দাও এবং ফার্স্ট যাতে হতে পারে। এর আগে তো তুমি ফার্স্ট হয়েছো, তাই না, কলেজের? আমরা দেখতে চাই এখানে যারা যারা আছে কলেজের প্রত্যেকে টপ করতে হবে, আর এটা পসিবল যদি তুমি মন থেকে চাও। বললাম না, তোমার যদি এখন থেকেই যদি টার্গেট থাকে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, আমার AICC-তে গোল্ডেন A+ টার্গেট, তাহলে অবশ্যই সম্ভব। এখন তোমার যদি টার্গেটই না থাকে, স্বপ্ন যদি না থাকে, তাহলে ভাইয়া তুমি তো পড়াশোনা করবা না, আর স্বপ্ন পূরণ কীভাবে করবা? ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর পেশেন্স এভরিওয়ান। HWটা হচ্ছে এই গ্রুপে সাবমিট করবা, আমরা যে গ্রুপে ক্লাসটা নিতেছি এই গ্রুপে সাবমিট করবা, বুঝতে পারছো? এই গ্রুপে সাবমিট করে দিবা। আর যদি এখানে না দাও তাহলে অফিসিয়াল গ্রুপে দিবা, বুঝতে পারছো তো সবাই? যে জমা না দিবা তাকে হচ্ছে কিন্তু মাইর দেওয়া হবে। ফার্স্ট পেপার সবাই বুঝতে পারছি তো? একটা কোশ্চেন কেন ভাই, এটা বলা লাগবে না, তোমরা কেমন বুঝি না, মানে একটা কোশ্চেন, এটা না বলে সরাসরি কোশ্চেনটাই করো। এনি তুমি যে কোনো টপিক থেকে করতে পারো।
মানে খ বিভাগ থেকে বোর্ড কোশ্চেন থেকে তুমি যে কোনো দুইটা ম্যাথ করবা, আর যারা পারো তারা 5টা করে ফেলবা খ বিভাগ থেকে, যাতে 50 মার্কের মধ্যে 50 মার্কে আসে। ঠিক আছে? শরীফ টেস্ট পেপারে সবাই সাবমিট করবা, হ্যাঁ হোমওয়ার্ক যে কোনো 5টা, যারা যারা অলস তারা হচ্ছে 2টা করে করবা, যারা ইন্ডোলেন আছে। আই হোপ সবাই বুঝতে পারছি।